থেকে নেমে ভুবন কৌতূহলীভাবে ব্যাপারটা লক্ষ্য করে। মুহূর্তকাল পর গাজর ঘাটিটা তার কোমরে বুঝে দ্রুত রাস্তার পিছনে দিয়ে ঢুকল। ভুবনের লক্ষ্যস্থলের দিক থেকে এক বৃদ্ধ ভিড় করতে করতে আসে। তার খালি পা, পরনে পট্টবস্ত্র, হাতে একটি থলি। ভুবন সন্তর্পণে গাছের আড়াল থেকে বেরিয়ে এসে ধপ করে বৃদ্ধের একটা হাত ধরে। বৃদ্ধ চমকে ওঠে। সামনেটা দিকে দেখতে পাইনি কম দেখে তোরা জানুন আমার আর কি শেষ করবে আমার আছে মারা গেছে আছে মামার বাড়িতে। আর আমি পাঠশালার এক হতভাগ্য পণ্ডিত অনুক্রমে বেঁচে আছি। শেষ হলে তো বেঁচেই যাও, তাই আমাকে ভয় দেখাতে এসো না। সব ভয় আমার রয়ে গেছে। তুমি কে, তোমার ধান্দাটা কি না জানা পর্যন্ত তোকে ছাড়ছি না। এই ঘরটা করলে চাঁদুরের লোক এটা করবো। এই নাটোরওয়ালা বিটির লাগিয়ে তো মহাজামালায় পড়া গেল। ওরে তোর ভালোর জন্যই আমি আর বন্ধের উত্তর দিচ্ছি না। আমি কে এটা জানি, তুই বুঝছে জানি। যেটা যাবো তাহলে বলি আমি হচ্ছি বিধাতা পুরুষ। বিধাতা পুরুষ যে শিশু জন্মের একটা ভাত করে গেছে বিধাতা পুরুষ। এই বিধাতা পুরুষ এত হাসি কি হলো? কে কোথায় আছো এদিক পারে এসো হে বিধাতা পুরুষকে কতকে দেখতে এসো এসো এসো। বড় লোকটা আমার লোক লাগে। ওরে নিজে বাসন পেয়েছি একটা ভাবছি ভালো, আবার ভাবছি লাগতে যাচ্ছিস কেন? ওই চৌধুরীর একটা নাতি হয়েছে, আমি তার কপালে ভাগ্য লিখে লিখতে গিয়েছিলাম। সোনা ধোয়া শিকড় গরম এ লোক এলাকায় কার বাড়ি আছে? কিন্তু বিধাতা পুরুষকে তো কেউ দেখতে পাই না, আমি তোমাকে দেখতে কি করে? সে কথা তো আমিও ভাবছি। ওই ওদের বাড়িতে গেলাম, সেখানে কেউ আমাকে দেখতে পাইনি। হয় তুই আমাকে স্বপ্নে দেখেছিস, নয়তো হঠাৎ করে কোনো দিব্য দৃষ্টি পেয়েছে। এবার তো পরিষ্কার হয়ে গেল তো আমি কাজের মানুষ আর আটকাস না। এই বিধাতা পুরুষ হ্যাঁ রে বাবু, হ্যাঁ। তাহলে তোমার দরবার নাকি আর্জি আছে? আর যেটা কি? আমার কপালে তো দুঃখ জানাচ্ছি দেখুন। মাথা সুখ কাকে বলে তাদের একটি দিনের জন্য পেলাম না। ভালো মন্দ কিছু খাবো তাও জুড়লো না। তাই তুমি যাওয়ার আগে আমার কপালে লেখাটি মুছে দিয়ে ও লেখা মোছা যায় না রে। তোমার লেখা তুমি বুঝতে পারবে না? বুঝতে পারবো না তারই নয়, তবে এতকালে নিয়ম ব্যবস্থা তাদের করে যায়। মানুষের ভাগ্য মানুষ করতে পারবে না। তোমাদের ইচ্ছে মতো জীবনটাকে বয়ে চলতে হবে। গরিবের ঘরে চিরকাল গরিবই জন্মাচ্ছে, আর বড় লোকদের ঘরে সব বড় কপাল নিয়ে আসছে। বা গরিবই আমার কেন হবে? এই জীবন ব্যবস্থা
কথাই কি করতে থাকবে এ কেমন কথা? সে কথার ভেতর আমি না বলি। তবে তোর দুঃখের কথা যখন শুনলাম আমি বুঝতে পারি। আজ তুই এ পর্যন্ত ভোট কেটে পারিস। তবে দুঃখের জায়গা নেই। তাই ভোট দিতে পারিস। তবে তুমি বিধাতা পুরুষরা খেপা করাবো নাকি বুঝতে পারলাম না, দ্বন্দ্বটা ঠিক রয়েই গেল। নিরাশ হয়ে ফিরছি হঠাৎ আমার আবার কি হলো? জমিদারবাবু আমাকে আপনার কাছে পাঠায়। ওনার বাড়িতে ব্রাহ্মণ পুজো হচ্ছে। এখন ব্রাহ্মণকে নিয়ে খাওয়া হবে। আর সেই ব্রাহ্মণ হচ্ছে রামজি। বিধাতা পুরুষ তো সত্যি আমার বন্ধুরা পাঠিয়ে দিল। ওর কথা যখন চলে গেল পুরোটা বিধাতা পুরুষই হবে। কিছু বলবে? আর আপনাকে কিছু বলি, আপনি যান, আমি সময় মতো চলে যাবো। সেটা কি সোহম? 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 হ্যাঁ চেয়ার একটা, হ্যাঁ হ্যাঁ পণ্ডিত মশাইকে খেতে দিয়েছে নাকি? হ্যাঁ জমিদার বাবুর একটি ঘর, মেঝেতে দামি আসনে বসে ভুবন পণ্ডিত আহার করছে। থালার চারপাশে নানা ব্যঞ্জনের বাটি সাজানো। ভুবনের ভাত প্রায় শেষ। সে ভুবনের সামনে আহার করছে। কিন্তু ভুবনকে পাখা করছে। বাদুড়ের ব্যঞ্জনের বাটি হাতা নিয়ে জমিদার তিনি দাঁড়িয়ে। ঘোমটায় তার মুখ প্রায় আড়াল। বলে
দিকে আরাম কেদারায় বসে আছেন জমিদার বাবু। একটু মাথাটা সারাতো। কত বড় ভোটটা নেই পরিবেশন করা চলে, পরিবেশের পাত্রে খালি গেছে, কিছুই তো দেখছো না, কি লাগলে দেখো। এই তো দিতে গেলাম, উনি না বললেন, দেখলে তো নিজের চোখে খালি দোষ। আরে না না কথা মশাই, বৌমা আমাকে মা জন্মের মতো যত্ন করে খাইয়েছে, বড় তৃপ্তি করে খেয়েছি। আর কি রান্না, কি তার স্বাদ, এখন বাকি রকম চেটে পুড়ে খেয়েছি। শুধু এই পাথর বাকি অঙ্গলটিও বাকি আছে, খাওয়া শেষে চুপ দিয়ে খেয়ে নেব, আর একটি ভাতও ফেলবো না। সোনা মুখে ডালটা একটু বাকি আছে, মেখে খেয়ে নিচ্ছি। পাঠই দেবভোগ ভেজলাম কথা মশাই, সব মুখে আমাদের মন কামনা করি। নারায়ণ সেনের ব্রাহ্মণের পর্যন্ত খালি ভাবছি মনের মতো কি হলো কিনা। আরে কি যে বলেন, এমন সরকারের খাবার আর ইহজনে খেলাম কোথায়? থালা ছেড়ে উঠবেন না, আমি মিষ্টান্ন আনছি। এর উপর আবার মিষ্টান্ন? আনো বৌমা, এমন সুস্বাদু খাবার তো জুড়বে না, খেয়ে নি। খান দিয়ে সুস্থে এই নাম তোর হাতে চলছে না, চল্লিশ মশাইটা ভেঙে যাচ্ছে, একটু জোরে কথা বল। আরে না না, আমি খামছিলাম, ও ঠিক মতোই কাজ করছে। আজকে দেরি হয়ে গেল, মামুদের খাওয়া তো প্রায় শেষ। কথা মতো আমারে বিঘ্ন না ঘটালে আমার ঠেলানের তো দাম লাগে না। কি করে খাওয়াটা বন্ধ করি? বুঝতে যে নেবো, বুঝতে যে আমার তাহলে প্রবেশ করলে মামুনের খাওয়া এসে বন্ধ হবে, তাতে আমার উদ্দেশ্যটা খবর হবে। কিন্তু আমার তাহলে দুপুর প্রবেশ করলে বের হওয়া লাঠি পেটা করবে। এই বুড়ো বয়সে একটু অটোমাস করতে হবে, তার চেয়ে বড় একটা কাজ করবে। একটা ছোট ট্রেনে ঢুকে বামুনের খাবারে লাফিয়ে পড়বে, বামুনের খাওয়াই এটাই বন্ধ হয়ে যাবে। চাই কমড়ি এক্ষুনি ছেড়ে দেবে। এই যে দেখুন কথা মশাই, পাটা কেমন পরিষ্কার করে খেয়ে ফেলেছি, আর এই অম্বলটিও চুমুকিয়ে খেয়ে নিচ্ছি। অম্বল আমার বড্ড প্রিয়। তোর মুখে তুলেন না বলি মশাই, অমল খাওয়া যাবে না। অম্বলে আবার কি হলো? ও অমল অফারটা হয়ে গেছে। কেন? দেখলাম যেন একটা ছোট মতো নাফালা পড়েছে, ওই অমল মাটি পড়লো। তাই দেখি তো, কিন্তু কোথাও তো কিছু নজরে আসছে না, যেমন অম্বল ছিল তেমনই তো আছে। আমার কি মনে হয় আমরা ভ্রম হয়েছে? কিন্তু আমি তো ঠিকই দেখেছি, দেখলাম যেন একটা ছোট মতো নাফালা বসে বাকি করলো, আমি নিশ্চিত কোনো ভ্রম হয় না। কোনো তো ব্যায়াম নজরে আসছে না। দেখুন অন্য কিছু চলে গেছে, সার্ব জিনিস খেয়েই নি। আমার মনে হচ্ছে আমি কিন্তু ঠিকই দেখেছিলাম, ভরা বাটি অম্বল ছিল তো, বাটি তো এরকম একটা ঠুকেছিল, আপনি ওপর থেকে থেকে আঘাত করতে পারেন। ব্যাংকা ছিল ফুটের মতো এইটুকু। বুঝছেন, খাওয়ার সময় আমার গলায় কিছু একটা ঠেকছি, আমি ভাবলাম আমরা বুঝি। ওটা আমরা বুঝি না, ওটা ব্যাং। বুঝছেন, গলায় যখন ঠেকেছে ওটা ব্যাং না হয়ে যায় না। আমি কত করে খেতে না পারলাম, আমি খাবার করে খেয়ে ফেলবো। এবার দেখুন পেটে গিয়ে ওই ব্যাং কি উপদ্রব শুরু করে। ব্যাং যখন খেয়েছি আমার এক্ষুনি এখন দেখা হচ্ছে, আর কিছু মিষ্টান্ন আপনি না খেলে আমরা খাবো কি করে? বাবা, আমি ব্রাহ্মণ হয়ে যে নিষিদ্ধ জিনিস ভক্ষণ করেছি, আমি একটা জ্যান্ত ব্যাংকে গিয়ে পেয়েছি বাবা। হ্যাঁ গো, এতে সর্বনাশী কথা। ব্যাঙের মুখে গড়ে ওঠে শুনেছি, এখন উপায়? আরে কিছু ভাবনা চিন্তা নেই, আমি ব্যাংক দেখি, ও আমার কাছে রুগী দেখেছে, তার একটা নিশ্চয় সংশয় আছে। আর যদি সংশয় আছে, সারা মিষ্টান্ন খাওয়া যেতেই পারে। শাস্ত্রে কোনো বাধা নেই, তা আমরা কোনো মিষ্টান্ন দাও।
মিষ্টান্ন খাওয়ার হলো না। আমি ফিরে গেলি ডাক্তার মশাই, ওরা ভালো পেটের মধ্যে এখানে মানলো, চলো কাজ করে। চলেন। রান্নাঘর থেকে ফিরে আসতে না আসতে এত কাণ্ড হয়ে গেল। কি করবো বলো, তো সবই কপালে ভিড়। সুস্থভাবে ব্রাহ্মণ বাড়ি সম্পন্ন করতে পারলাম না। কোবরাস মশাইকে একটা খবর দাও, পেটে জ্যান্ত ব্যাঙ নিয়ে থাকা তো ঠিক নয়। বলতে নেই, সেরকম কিছু একটা হয়ে গেলে তবে আমরা এখানে থাকবো না। সবই আমার মাথায় গেছে। এত বড় জলের ব্যবস্থা সামলাচ্ছি, আর আমরা কি একটা ব্যাঙের ব্যবস্থা করতে পারবো না? বলুন মশাই, কথাবার্তা বলে অবস্থাটা বুঝে নিন। নন্দা, নেতাটা খবর চাইলে ভিজিয়ে রাখা খাওয়ার জায়গাটা নিয়ে গিয়ে দিবি। আয় আমার সঙ্গে। এই বলুন মশাই, এখানটায় গাটা এড়িয়ে একটু বিশ্রাম করুন। আরে কি যে বলেন, এটা আমাদের বসবার জায়গা। তাহলে কি, আমি ব্রাহ্মণ মানুষ, তার উপর আপনি একজন অতি সজ্জন মানুষ। আসুন, বসুন এখানে। ভাবছিলাম বাড়ি চলে যাবো। সে তো যাবে, যদি করে না হয় এখানে থেকেই আমরা দরকার হলে প্রতি কোথায় যেতে পারো। ওই ব্যাঙের জন্য ভর্তি করবেন কি যে বলেন, মা জন্মীরা একটা শিশুকে 10 মাস ধরে নিজেদের পেটে লালন পালন করে। আমি আর একটা ক্ষুদ্র ব্যাঙকে আমাকে বুঝতে পারবো না। আমি বিশ্রাম নেই, আমি এবার পাহাড়ে যেতে গেছি। আচ্ছা যান। এটা আমার কথা মশাই, এই বাড়িতে আরো ব্যাঙ আছে, আছে, শুনতে পাচ্ছেন? কে বলে, কিছুই তো কানে আছে। ব্যাঙ করে ডেকেই চলেছে, আমি শুনতে পাচ্ছি না। আমরা মোবাইল কোথায় পেতাম করে আমরা কিন্তু সরিয়ে চব্বিশে ঘুরে পাবো টাকা করে রাখবেন। আচ্ছা আচ্ছা নন্দ, তুই কি ব্যাঙের ডাক শুনতে পাচ্ছিস? আগে নামে যা। আচ্ছা তুই যা। ব্যাপারটা কি? কেউ ব্যাঙের ডাক শুনতে পাচ্ছে না, কিন্তু আমি শুনতে পাচ্ছি। কিন্তু কেবল তো আমি শুনতে পাচ্ছি ব্যাঙের ডাকটা। আমার ডাক কেবল তুই শুনতে পাবি, আর কেউ পাবে না। কে কে কোথায় হচ্ছে? তোর পেটের মধ্যে থেকে। কিন্তু পেটের মধ্যে ব্যাঙ আছে। তা ঢুকেছে, তবে ব্যাপারটা কি জানিস? আমি আসলে ব্যাঙ নই, আমি বিধাতা পুরুষ। বিধাতা পুরুষ? হ্যাঁ রে, আমি তোকে বিধান দিয়েছিলাম না, পুরো শুক্তোর কপালে নেই, পাতা পুজো গেল, শেষ পর্যন্ত একটা বিঘ্ন ঘটবে। সেই বিধান রক্ষা করতে একটা ছোট্ট মতো ব্যাঙের রূপ ধরে অম্বলের বাড়িতে লাফিয়ে পড়েছিলাম। তুই অম্বলে চুমুক দিয়ে আমাকে তোর পেটে চালান করে দিয়েছে। বেরোবার পথ পাচ্ছি না, কি অসহ্য অবস্থা আমার। আমাকে বের করেছে, আমি অস্থির হয়ে পড়েছি। কি রে, আমার কথা তোর কানে যাচ্ছে না? যাচ্ছে। আমার জন্য তো কষ্ট হচ্ছে না? কিসের কষ্ট? ভুবন পণ্ডিত ইয়ে সামনে একটা কাজের মতো কাজ করেছে, সে ভগবানকে ঘিরে খেয়েছে। বুঝলে হে, ভগবানের পিতাকে পড়ে আমার কত তোমার হাতে। এই তো ছিল ব্যবস্থা, এখন তোমার হাত আমার হাতে। একবার যখন তোমাকে বাগে পেয়েছি, এত সহজে আর ছাড়ছি না। থাকো এখানে। এই যে বজরি গুলি খাচ্ছি, তোমাকে হজম করে পেলাম বলে। ওরে কি করি ছুটছি, আমার গালে চিড়ে করছে। দাও আর একটা খাচ্ছি। হ্যাঁ রে, তোর কি মায়া দয়া নেই? এসব গোটাগুলি থামা, আমার অস্থির লাগছে।
আমাকে বের করে দে মানে আমি তোকে খুশি করে দেবো। বাপ, লোক দেখার আমি বলে যাবো দেখেছো? ভুবন পণ্ডিত সে পাত্র নয়। গরিবের সংসার কোনদিন তো বুঝতে চাওনি। এখন আমার পেটের মধ্যে থেকে আমাদের পেটটাকে চেনার চেষ্টা করো। ওরে, বড় বিচ্ছিরি জায়গা, মনে হচ্ছে আমি যেমন একটা চামড়ার ঘোরের মধ্যে ঝুলে আছি। একবার যখন আমার ঢুকেছে ওইখানে থাকো। আমার এই অবস্থা করেছিস, সর্বনাশ হবে। সর্বনাশ আর কি হবে? দেবতাদের কাছে খবর চলে গেছে, এখনো বের করে দে, নইলে নইলে তো রক্ষা থাকবে না। অনিকেতন ভূঁইয়া দিয়ে খাও, ভূঁইয়া দিয়েছেন। আমি এবার ঘুমাবো। এই তো শেষ কথা। আর শেষ কথা। ভগবানের পুরো ঘরের অভ্যন্তর ভগবান চার চৌকিতে বসে হুকু খাচ্ছে। এমন সময় মুখটা রেখে আর মরা ভাগে ব্যাঙের ডাক শোনা যায়। ভগবান ভাবে নিজের পেটে একটা চাপড় দেয়, যেটা বুঝে কণ্ঠস্বর শোনা যায়। ভগবান পেটাচ্ছিস কেন? আমার লাগছে। হ্যাঁ রে, এখন ঠিক না লাগ, কিছুই বুঝি না। পেটের ভেতর তো সব সময় অন্ধকার, এভাবে টাকাটা অন্ধকারের মধ্যে থাকা যায়? অন্ধকার তো কি করে? পেটের মধ্যে তো আমি আর বিদ্যুৎ জ্বালিয়ে আসতে পারবো না। একবার যখন ওখানে ঢুকেছো ওই অন্ধকারের মধ্যে থাকো। কতক্ষণ খাসনি? কিছু খাবি তো? আমার খাওয়া নিয়ে তোমাকে ভাবতে হবে না। না ভেবে উপায় কি বল? পেটের ভেতরের বাচ্চা যেমন মায়ের খাওয়া থেকে যায়, আমারও তো সেই অবস্থা। তোর খাওয়াই আমার খাওয়া, রোজ দিন দুবেলাও খাচ্ছিস না। বড় গাড়ি হয়ে পড়েছি রে ভুবন, এবার বড় গরিবের কষ্ট মালুম হচ্ছে। তোর কোনো কথা কানে যাচ্ছে না, মাথা ঝিমঝিম করছে, শরীর নেতিয়ে পড়ছে। ওরে, প্রভৃতির দোকান থেকে একটা মৃত সঞ্জীবনী সালসা কিনে এনে খা, তাতে যদি একটু চাঙ্গা হয়। তাই সালসা কথা তুমি তোমার দেবতা দেখিয়ে বলতে যাও, তারা তো তোমাকে ঠিক রাখতে পারছে না। টাকাবে কি ভাবিস? তোর মতো দাঙ্গাবাজ পেটিয়া ভগবানের রোদ থেকে পার পেয়ে যাবে? তোর হচ্ছে দুর্বল শরীর, আর কথা বলতে পারছি না, একটু ঘুমের চেষ্টা কর। ভুবন আছিস? হ্যাঁ আছি। তুমি কে গা? আমাকে চিনতে পেরেছিস তো ভুবন? তোমাকে চিনতে পারবো না মা। নিত্য সকলের বাড়িতে তোমার পুজো হয়। বসো চলবে না। ও তো তোর ভয়েই এলো না, বললো যে মানুষ বিধাতাকে কিনে খায় সে তো আমাকে পেলে কাঁচা ঝুলিয়ে খাবে। কিছুতেই এলো না, পাশের কাঁচা গাছটার মগডালে উঠে বসে আছে। সত্যি তুই তো আমাদের ভাবিয়ে তুলেছিস। স্বয়ং বিধাতা পুরুষকে তুই পেটের মধ্যে কয়েক করে রাখলি। তাকে ছেড়ে দে বাবা, নইলে বিশ্বভুবন যে রসাতলে যাবে। নিশ্চয় আসবো না। বিধাতাকে এভাবে ফেলে রাখলে জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে না? তাই বলি, এই ঘুরেতে গলিয়ে ঘুরেতে লোকটি যেমন পা রাখলে কেন? তখন তুমি একবারের জন্য ভাবলে না, যাদের দিকে তুমি মুখ দিলেও তাকাও না, তারা তোমার কথা শুনবে কেন? তুমি যাতে ফিরে হও। ওই বড় লোকের বাড়িতে আলো করে ছিলে, সেখানেই থাকো না। সঙ্গে তোমার মনোরমের ঝাঁপি দিয়ে আনো, তাকে চাপে পড়ে কি দিতে হয় বলো? আমায় কেন মিশে দোষ দিচ্ছিস ভুবন? মানুষের কপালে ভাগ্য লিখে যা লেখা থাকে সেই মতো আমাকে দিতে হয়। তোর কপালে নেই, তাই দিই। সবই হচ্ছে ভাগ্য লিখে। এটি ভালো মানুষের মতো একদলকে চিরকাল কপাল ঘুরিয়ে রাখে, মাথা উঁচু করতে দেখলেন।
আর একটু হয়তো আমাদের জয়গুলো পেয়ে দেবে তারা সোনা ছিঁড়ে উঁচুতে উঠতে থাকবে বাহ, কি ভালো ব্যবস্থা কায়েম করেছে তোমরা। আমরা দুইজন একসঙ্গে এসেছিলাম, কিন্তু তোর বংশের ইচ্ছে নেই বলে আমি প্রবেশ করিনি। তারপর তোর হাত চালানোর কথা শুনে না ঢুকে আর পারলাম না। আমাদের ব্যবস্থা নিয়ে প্রশ্ন করার তুই কে? সামান্য এক বাচ্চার পণ্ডিত। আমাদের ব্যবস্থা নিয়ে প্রশ্ন করার তুই কে? তুই বিধাতাকে দিয়ে খাস, তুই কি মানুষ? আমার বাবা না আসা পর্যন্ত আমার দিল না। সে বললো সে তোর মতো আপনার কাছে আসবে না। কত রেখে আছে মা, মা দেবী সরস্বতীর মুখে এত রাত মানাই না মা। তোর অনেক ভাগ্য, তোদের পিঠে আমি পা রেখেছি। পা রেখে তো নিজেদের করেছে, আমাদের ঘরে তো তোমাকে পাই না, তাই তো মূর্খ হয়ে আছে। তোমাকে যদি আমাদের বাড়িতে পেতাম তাহলে এই অবস্থায় থাকতাম। পাঁচটা তোর কপালে দোষে। তাই এখন বুঝি সবই এই কপালের দোষ। একটি বেশ ভালো ব্যবস্থা কায়েম করেছে তোমরা। তোর সঙ্গে কথা কাটাকাটি করার একটু ইচ্ছে নেই আমার। ভালোই ভালোই বলছি, বিধাতা পুরুষকে ছেড়ে দে। বিধাতাকে ছেড়ে দাও, নইলে দেব পুরুষে তোমার রক্ষা থাকবে না। এগুলো কি আমার কি করবে? বস্ত্র করে দেবে, তাহলে আমি পেটে করে ব্যাংকে দিয়ে হবে। কথা বলিও না, আমি মরবো তোমায় ব্যাংকে বার করবো না। শেষ কথা, হ্যাঁ বেশ কথা। এটা ভালো হলো। তা কি হলো তোমরা ভাবতে নাও? আর লক্ষ্মী, এখানে আর এক মুহূর্ত নয়। দাঁড়াও দাঁড়াও, বিধাতার সঙ্গে একটা কথা বলে যাবো না? কি কথা বলেছিস? তো আমার এই পেটের দিকে তাকিয়ে বলো, ভালো শুনতে পাবে। তুমি তো আমার পেটের মধ্যে অনুষ্ঠান করছেন। বিধাতা, আমরা চলে যাচ্ছি। তুই দেখে এই বীরকে রাখার লোকটা কি হয়। বুঝে গেছি। তুমি কিছু বলবে ও বিধাতা? তুমি শুনতে পাচ্ছ? গোপাল, বিধাতার বলা তো বিধান না, পিঠের মধ্যে তো ব্যাং লাগছে। এই ব্যাংকটি বিনাকার গলা থেকে আসছে। ওর দেবকণ্ঠের কি হলো? আমার সঙ্গে তো ভালোই যে মধ্যে কথা বলছিল, কিন্তু আগেও বললে সঙ্গেই ব্যাংকে ডাকিয়ে ছিল। আরেকবার দেখি দেখি, দাঁড়াও। বিধাতা, ও বিধাতা, কণ্ঠে কিছু বলুন। বিধাতা পুরুষ, যে বলে কথা বলছেন না কেন? যা, সর্বনাশ হয়ে গেছে। কি হলো? দাঁড়াও, আরেকবার দেখি দেখি। বিধাতা, ও বিধাতা, মনে হয় তোর ফুটিয়ে গেছে। কিন্তু বিধাতা পুরুষ তো মরতে পারে না। দাদা আমিও শুনেছি। দাঁড়াও, ব্যাপারটা একবার বুঝিয়ে দেখি। তার মানে এটা দম শুনে একটু গান হয়ে গেছে। এবার বিধাতা ওর কাহিনী লাগছে। কিন্তু এবারও তো পেটের মধ্যে থেকে ব্যাঙেরই আওয়াজ পাওয়া যাচ্ছে। মা, মাথায় তো বিকে দিয়ে এই ডাকে বেশ বুঝতে পারবে না। মাথা এখন পুরোপুরি ব্যাগ হয়ে গেছে। কি বলছো? কি হতে পারে? তাই হয়েছে। চল সরস্বতী, এখানে আর এক মুহূর্তও নয়, দেবলোকে চল। হ্যাঁ চলো, হ্যাঁ তাড়াতাড়ি চলো, বিপদের উপর বিপদ আসছে, চলো। খাবার দিতে দাদা, ও বিধাতা, ঠিকই বলেছি। বিধাতা এখন পুরোপুরি ব্যাগ হয়ে গেছে। তুমি আমার বাড়িতে এলে, আমি তো আর নিজেকে ভাবই ভাবো না। বসুন, এই জল চোখে বসুন বাবা। তুমি তো জানো আমি তোমার কত বড় ভক্ত।
তোমার পুজো না করে আমি জলস্পর্শ করি না। ভক্তি কেন? ভক্তি হবে না, তুমি অন্য দেবতাদের মতো ধর্মসুখ ভোগ করতে চাও। ঠাকুর বই আছে, রাজত্ব শক্তি তোমার মুখও নেই, ভূতকে তোমার সঙ্গী। আমরা তো জীবনে সামলাতে একরকম ভূতপেট হয়ে আছি। তাই তুমি আমাদের কাছে দরিদ্রের অবহেলাতা। তাহলে আমি তোকে যে কথা বলবো তা তুই শুনবি। হ্যাঁ, নিশ্চয়ই শুনবো। পছন্দ না হলেও নয় বাবু, আমি জানি তুমি কারো খারাপ চাও না। আমার খারাপ হোক, তুমি তা করতে আসো না। শোন, বিধাতা পুরুষকে নিয়ে এ পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে তা আমার অজানা নয়। বিধাতা পুরুষের উপর তোর খুব ক্রোধ, তাই তো? তা হবে না, ওনার এই ভাগ্য লিখনটা আমি মানতে পারি না। মানুষের ভাগ্য লিখতে পারবে না, তাদের ইচ্ছে মতো আমাদের ভাগ্য গড়ে উঠবে। আমি এই বিধানটা মানতে পারছি না। আমি কি কোনো ভুল কাজ করেছি ঠাকুর? মোটেই না, তুই ঠিকই করেছিস। তাহলে বিধাতাকে ভয় করে রেখে ঠিক কাজই করেছি বলো? একরকম ঠিকই করেছিস, কিন্তু না প্রাণীকে বাগে পেয়ে তুই কেবল কষ্ট দিয়েই যাবি। ওরা যে আমাকে সারা জীবন ধরে কষ্ট দিয়ে আসছে। ওরা যেমন নিষ্ঠুর, তুইও তেমন নিষ্ঠুর হবি। তোর জীবন যে সার্থক হবে। তা ছেড়ে দেবো বলছো? হ্যাঁ, তুই ওকে ছেড়েই দে। কিন্তু উনি তো এখন মনে হচ্ছে পুরোপুরি জ্ঞান হয়ে গেছে। না, তা হয়নি, ও নিস্তেজ হয়ে পড়েছে। ওর দেবকণ্ঠ দুর্বল হয়েছে। তা তুমি যখন বলছো ছেড়েই দিই, কিন্তু ভগবান তোমার ভক্ত যে জীব থেকে উঠে গেল, তাতে তুমি খুশি হবে? তুই হারবি কেন? তুই ওকে ছেড়ে দিয়েও জিতে যাবি। তেমন কোনো শর্ত নেই। এমন শর্ত ওরা মানবে? হ্যাঁ, আমি মানলেই ওরা মানবে। ওদের সঙ্গে এই চুক্তিতেই আমি এখানে এসেছি। তোর তেমন শর্ত আছে নাকি? হ্যাঁ, আমার শর্ত আছে। ভাগ্য বদলাবার জোর যদি মানুষ পায়, তাহলে মানুষ বিধাতার লেখা ভাগ্য নিজের হাতে বদলে দিতে পারবে। এটাই আমার চিরকালের বাংলা, এটাই আমার শর্ত। তথাস্তু, তাই হবে। এবার আমার ঈশ্বরটা তুই হাতে নে। এবার ওম শিবম উচ্চারণ করবি। হরিমন্ত্রের সঙ্গে বিধাতা অন্তর্ধান করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ